আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের 14 নম্বর ক্লাস, 15 নম্বর ক্লাস। তো আজকের গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের কোডের প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো বা কন্ট্রোল স্ট্রাকচার যেইগুলো আছে ওইগুলো দেখছিলাম। তো কালকে আমরা দেখছিলাম ওয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। তার আগের ক্লাসে দেখছিলাম আমরা কন্ডিশনালস, ইফ এলস অ্যান্ড তার আগের ক্লাসে আমরা ফাংশনগুলো দেখছিলাম। তো তার মানে আমরা এখন কন্ট্রোল স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি জানি যে আমরা কীভাবে একটা প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো করতে পারি। এখন জাভাস্ক্রিপ্টকে বলে যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে কি? এখন অবজেক্ট হচ্ছে কোনো একটা বস্তু। এখন আমি যদি মানুষ বলি, যে কোনো একটা মানুষ যদি আমি একটা অবজেক্ট হিসাবে ধরি, তার মানে আমার এই মানুষটাকে আইডেন্টিফাই করার জন্য আমার বেশ কিছু ট্রিগার দরকার, মানে কি পয়েন্ট দরকার। যেমন তার নাম কি, উচ্চতা কত, তারপর বয়স কত, এরকম কিছু বেশ যদি আইডেন্টিফায়ার না থাকে তাহলে কিন্তু আমরা ওইটারে আইডেন্টিফাই করতে পারি না যে আমি কার কথা বলতেছি। আমি যদি এখন বলি যে আমি ওই জায়গায় একটা মানুষ দেখছিলাম বা ওই জায়গায় একটা মানুষের সাথে আমার দেখা হয়েছিল, ওইভাবে কিন্তু আমরা একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারি না। আমরা বলতে হয় যে ওই জায়গায় তার একটা নাম থাকে, যেটা দ্বারা আমরা তাকে আইডেন্টিফাই করি যে ওই জায়গায় আমার সাথে রাফির সাথে দেখা হয়েছে। এখন রাফির দুজনের নাম থাকতে পারে, আমার নাম রাফি, এখন ওর সাথে দেখা, যদি কেউ একজন বলে যে আমার সাথে রাফির সাথে দেখা হয়েছে, এখন তাহলে কার নাম বলবে বা কার কথা বুঝবে? তার জন্য বললে যে ওই লাইফ স্কিলের মেন্টর, তার সাথে দেখা হয়েছে, বা যে স্টুডেন্ট তার সাথে দেখা হয়েছে। এইভাবে আমরা বেশ কিছু আইডেন্টিফায়ার দিয়ে কিন্তু এরপর আমরা সেই মানুষটার আইডেন্টিফাই করতেছি। তো এরকম জাভাস্ক্রিপ্টে কিছু অবজেক্ট আছে, যেই অবজেক্টগুলো নিয়ে কাজ করার জন্য বা যে ক্লাসগুলো নিয়ে কাজ করার জন্য আমার বেশ কিছু আইডেন্টিফায়ারের দরকার হয়। তো এই আইডেন্টিফায়ারগুলোরে বা এইরকম কি পয়েন্ট সহ যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে বলা হয় অবজেক্ট টাইপ ডাটা। তো এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিংয়ের কোর একটা জিনিস। মানে এই অবজেক্টের আইডিয়া নিয়েই পুরো জাভাস্ক্রিপ্টের যে থিমটা বা স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তৈরি। আপনি কন্ট্রোল স্ট্রাকচার যান, সেইখানে আপনার অবজেক্ট টাইপ ডাটাগুলো ছাড়া, রিয়েল টাইম প্রজেক্টে অবজেক্ট টাইপ ডাটা ছাড়া কিন্তু অন্য কোনো ডাটা নিয়ে খুব একটা কাজ হয় না। অর্থাৎ আপনি একটা প্রোগ্রাম যদি করেন বা একটা যদি ফ্রন্ট এন্ডের কাজ করেন, আপনার 40% না 10% থাকবে নর্মাল ডাটা, আর বাকি 90%ই থাকবে আপনার অবজেক্ট টাইপ ডাটা, বা আপনার অবজেক্ট টাইপ ডাটাগুলো নিয়ে ডিল করতে হবে। তো এই জন্য এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তো T1 index.html আপনারা কি অবজেক্টের ডাটা ডেফিনেশনটা বুঝতে পারছেন? কথা বলেন। তো এখন যে আমরা অবজেক্টের ডাটাগুলা কিভাবে ডিফাইন করি বা কিভাবে একটা অবজেক্ট টাইপ ডাটা কল করতে পারি। তো আমরা এই জায়গায় বললাম যে কি নেওয়া যায়, আমরা একটা মানুষই বললাম যে ম্যান। তো এইখানে একটা বিষয় যে অবজেক্ট টাইপ ডাটা কিন্তু আমার সেম টাইপ ডাটা অনেক জায়গায় থাকতে পারে, মানে সেম টাইপ ডাটা নিয়ে আপনার পুরো প্রোগ্রামে অনেক জায়গায় ডিল করা দরকার হইতে পারে। তার জন্য আমরা সবসময় অবজেক্ট টাইপ ডাটাকে কনস্ট দ্বারা ডিফাইন করি। যেমন আমরা আগের ক্লাসে স্কুপিং সম্পর্কে একটা হালকা আইডিয়া দিছিলাম যে লেট দিয়ে আমরা যেই ডাটাগুলো ডিফাইন করি বা ভ্যারিয়েবলগুলো ডিফাইন করি, সেই ভ্যারিয়েবলগুলো আমার একটা নির্দিষ্ট কোড ব্লক ছাড়া আমি কিন্তু কল করতে পারি না। বুঝতে পারছেন? তো ভার দেওয়া বা ভ্যারিয়েবলের শর্ট ফর্ম দিয়ে আমরা যেই ভ্যারিয়েবলগুলো কল করি, অর্থাৎ var দেওয়া, সেইগুলো আমরা পুরো প্রজেক্টের যে কোনো জায়গা থেকে, অ্যান্ড এই প্রজেক্টটা যে কোনো প্রজেক্টের সাথে লিঙ্ক থাকলে সেই প্রজেক্ট থেকেও কল করতে পারি। অর্থাৎ সেইটা থাকে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল, অর্থাৎ সেটাকে আমি যে কোনো জায়গা থেকে কল করতে পারি।
আর কনস্ট নামে আমার আরেকটা স্কোপিং মেথড আছে, সেইটা দ্বারা আমরা যে বুঝাই যে আমি যদি কনস্ট ম্যান দ্বারা যদি কোনো একটা ভ্যারিয়েবল বা এটা শুধুমাত্র স্পেশালি অবজেক্টেড ডাটার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আমরা কনস্টের কাজ কি সেটা আমরা পরে বুঝি। তো আমরা নর্মালি ডাটা ভ্যারিয়েবল আমরা সব কিছু দিয়েই কল করতে পারি। আমি যদি var দিয়া কল করি সেই ক্ষেত্রেও এটা আমার অবজেক্টেড ডাটা আমি বলতে পারবো, কিন্তু লজিক্যালি আমি সেটা বলতে পারবো। কিন্তু যদি আমি থিওরিটিক্যালি দেখি যে আমি যখন এটারে নিয়ে কাজ করতে যাব বা প্র্যাকটিক্যালি যখন আমি এটারে কোনো একটা এসে নিব, দেখা যাবে যে আমার 3টা ম্যান দরকার হইতেছে, বা ম্যান আমি শুধুমাত্র একটা ম্যান নিয়ে তো আর কাজ করবো না, কাজ করলে পুরো প্রজেক্টে আমার আরও 3টা ম্যান থাকবে। বা ধরেন আপনি একটা ইউজার প্রোফাইল নিলেন, ইউজার প্রোফাইল ডিফাইন করার জন্য আপনার কাছে কি কি আছে? ইউজার আইডি আছে, ইউজার নেম আছে, ইউজার পাসওয়ার্ড আছে, আর ইউজার প্রোফাইল পিকচার আছে। তো এখন আপনার তো অনেকগুলা প্রোফাইল নিয়ে কাজ করতে হবে, আপনি তো একটা প্রোফাইল নিয়ে কাজ করবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি ভ্যারিয়েবল বা var দিয়া বা লেট দিয়া যদি আপনি ওই এটা ডিফাইন করেন, সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যেহেতু অবজেক্ট ডাইনামিক ডাটা স্টোর সাপোর্ট করে, তার মানে আপনি যদি প্রথম এই জায়গায় var l বা ধরলেন যে ভাইল পিতে আমরা প্রোফাইলের শর্ট ফর্ম ধরলাম, পি দিয়ে আপনি একটা প্রোফাইল ডিফাইন করলেন। দেন আপনি যখন আবার সেকেন্ড টাইম আরেকটা প্রোফাইলের ডাটা স্টোর করার জন্য var p নিবেন, যেহেতু আপনি লুপ চালাইবেন, তার মানে আপনি তো আর p1 p2 ইউজ করতে পারবেন না, কারণ আপনার একটা ডাটার উপরেই আপনি লুপ চালাইবেন বা একটা ভ্যারিয়েবলের উপরেই আপনার লুপ চালানোর দরকার হবে। তো আপনি সেই জায়গায় p1 p2 এইগুলো অনেক হায়ার লেভেলের কাজ বা হায়ার লেভেলের ডেফিনেশন। আমি আপনার মানে একটা বাংলা ডিফাইন বুঝাইতেছি যে আপনি যদি কাজ করেন তো লুপ নর্মালি আপনারা লুপ চালাইছেন, সেই জায়গায় আপনি ইন্ডেক্স হিসেবে বা অ্যাসাইন ভ্যারিয়েবল হিসাবে আপনি আই ব্যবহার করছেন বা ইন্ডেক্সের শর্ট ফর্ম ব্যবহার করছেন। তো আপনি যখন আই ব্যবহার করছেন, আপনার যেই আইটা আপনি প্রথম অ্যাসাইন করছেন সেটা আপনি কন্ডিশনে সেট করছেন না লুপের জন্য, তো ওই আইটা আবার আপনি ইনক্রিমেন্টে ব্যবহার করছেন না। এখন সেমভাবে আপনি যখন ডু হোয়াইল লুপে যখন বাইরে থেকে ডাটা অ্যাসাইন করে নিয়ে আসছেন আপনি, তখন আপনি যদি এই জায়গায় p1 p2 দেন, তাহলে কি আপনার এই লুপের যে আপনি যেই উদ্দেশ্যে লুপটা ব্যবহার করতেছেন যে কোড ব্লক কমানো, সেটা কি কমাইতে পারবেন? কারণ আপনি p1 ভ্যারিয়েবলে একটা ডাটা একটা প্রোফাইল ডিফাইন করছেন, p2 তে আরেকটা ডিফাইন করছেন, তাহলে তো আর আপনি p1 এর যে লুপ চালাইবেন সেটা তো আর p2 তে কাজ করবে না, করবে? তার অর্থ আপনার লুপ প্রত্যেকটার জন্য আলাদাভাবে চালাইতে হবে। তাহলে তো আর আপনার যেই উদ্দেশ্যে আপনি লুপ চালাইতেছেন যে প্রোগ্রাম শর্ট করা বা প্রোগ্রামে কোড কম লেখা, সেটা তো আর আপনার সফল হইতেছে না, তাহলে আপনি এটাতে সাকসেস হইতেছেন না। তার মানে আপনার একটা পির ভিতরেই ঘুরায় ঘুরায় বারবার ডাটা স্টোর করতে হবে। তার জন্য আপনার এই যে আপনি যদি এখন বারবার পি এর জন্য var p দিয়ে একটা ভ্যারিয়েবল ডিফাইন করেন ডাইনামিক যেহেতু, তাহলে সেটা প্রথম যেটা সেট করবেন, দ্বিতীয়বার যদি নতুন একটা দেন তাহলে প্রথমটা চলে যাবে, তাহলে এটা তো আর আপনার ডাটাগুলো সেভ থাকলো না। তো এর জন্য আমরা তখন ব্যবহার করি কনস্ট। তো কনস্টে কি হয় সেটা আমরা পরবর্তীতে বুঝবো। এখন আমরা জানি যে কনস্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের নর্মাল অবজেক্টের ডাটাগুলোকে ডিফাইন করি। তো আমি এই জায়গায় বললাম যে কনস্ট ম্যান, তার অর্থ হচ্ছে ম্যান একটা অবজেক্ট। এখন এই অবজেক্টের মধ্যে আমি হচ্ছে ডাটা ডিফাইন করব। তো ডাটা ডিফাইন করার জন্য আমরা অ্যারে করছিলাম, অ্যারেতে ইন্ডেক্সিং পদ্ধতি পড়ছিলাম, মনে আছে আপনাদের? যে 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিং, এরপর 0-র জন্য একটা ডাটা থাকে, 1-এর জন্য আপনার এরপর 0 কল করলে সেই ডাটাটা আপনি অ্যাসাইন করতে পারেন, সেইটাকে বলা হয় ইন্ডেক্সিং পদ্ধতি। আর এই জায়গায় আমরা অবজেক্টের জন্য নেম ভ্যালু, এটাকে কি বলে পুরো মনে নেই, আচ্ছা, নেম ভ্যালু স্টোরেজ সিস্টেম আমরা এটা ইউজ করি। এটা কীরকম? আমরা এই জায়গায় একটা মানে এটার জন্য একটা নেম নিই বা কিওয়ার্ড বলতে পারি এটাকে, নেম। এই নেমটা আমার এই জায়গায় ট্রিগার হিসাবে কাজ করে বা ইন্ডেক্স হিসাবে কাজ করে। এই জায়গায় আমি নেম না নিয়ে বলতে পারি অন্য কিছু, যেমন আইডি বলতে পারি, আইডি সেটাও বলতে পারি, এটা আমার ইচ্ছা, বাট আমি এই জায়গায় এটা হচ্ছে ট্রিগার হিসাবে কাজ করে। তো আমি বললাম যে এই জায়গায় নর্মালি আইডি দিলাম, যে আইডি ইজ ইকুয়াল টু, প্রথমে আমি সরি এই জায়গায় ইজ ইকুয়াল টু না, সরি ডট হবে, তো ডট নেম। এখন তার নামটা হচ্ছে সরি ভুল হয়েছে আমার, আচ্ছা আইডি কোলন,
তারপরে এই জায়গায় আমি বলবো যে নেম, তার একটা নাম দিব, আমি বললাম যে রাফি। তো এই ডাটাগুলোকে আমি হচ্ছে কমা দিয়ে একটা আরেকটার সাথে আলাদা করি। তারপরে আরেকটা নিলাম আমি কিওয়ার্ড যে এজ। নর্মালি আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু আমরা যেগুলো ইজিলি ইউজ করি, ইজিলি টার্মসগুলো ইউজ করি, সেইগুলো ইউজ করি। তো এজ বললাম যে আমি 21, তারপর কমা, এরপরে আমরা বললাম যে স্কিল, এটাকে বললাম যে স্কিল হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব DSIGN। আচ্ছা, এটা আমরা বোঝার জন্যই দিছি জাস্ট। হ্যাঁ, তো এই হচ্ছে আমার টোটাল যে অবজেক্ট। এখন এই জায়গায় আমি বলতেছি যে ম্যান একটা অবজেক্ট, এই ম্যানের আইডি হচ্ছে রাফি, অর্থাৎ আমি নেম ধরলাম। তো এই যে বাম পাশের যেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি, এইগুলাকে বলে প্রপার্টি বা নেম, বা আপনি প্রপার্টিও বলতে পারেন যে এই ম্যানের প্রপার্টি হচ্ছে এইগুলা। আর এইগুলার ভ্যালু হচ্ছে এই পাশে আমরা যেই ভ্যালুগুলা দিছি রাফি, তারপর এইজের ভ্যালু দিছি 21, স্কিল দিছি ওয়েব ডিজাইন, এইগুলা হচ্ছে এইগুলার ভ্যালু। তো এখন আমরা হচ্ছে ম্যানগুলাকে যদি ম্যানের এই ভ্যালুগুলাকে বা এই যে ইগুলো আছে এইগুলাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস করার আমার বেশ কয়েকটা ওয়ে আছে। যেমন আমি যদি ডকুমেন্ট .writ, বেশ কয়েকটা ওয়ে বলতে আমরা দুইটা ওয়ে আছে আমাদের। একটা হচ্ছে আমরা আগে বলছিলাম যে অ্যারেতে যেভাবে ইন্ডেক্সিং পদ্ধতির মাধ্যমে আমরা ডাটা নিতাম না, যেরকমভাবে আর কি ডাটা নিতাম সেইভাবে নিতে পারি। আরেকটা হচ্ছে অবজেক্ট টাইপ ডাটার নিজস্ব একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে। সেটা কীরকম, আমরা যদি ম্যান ডট, এখন এই জায়গায় দেখি একটা বিষয় যে আমার ম্যান ডট দেওয়ার সাথে সাথে আমার ম্যানের যতগুলো প্রপার্টি আমি সেট করছি, আইডি, এজ, স্কিল, এই তিনটা এই জায়গায় আমার কোড এডিটর সাথে সাথে সাজেস্ট করতেছে যে এই তিনটা থেকে যে কোনো একটা, এই তিনটা হচ্ছে আমার এই কি বলে এটাকে, আমার এই যে ম্যানের প্রপার্টি বা নেম, কি পয়েন্টগুলো বা ট্রিগার পয়েন্টগুলো। তো এই জায়গায় আমি এইগুলোর উপরে যদি কার্সর রাখি তাহলে এই জায়গায় বলতেও পারতেছি যে এই যে কি টাইপ ডাটা স্টোর করা আছে, আইডিতে কি টাইপ ডাটা স্টোর করা আছে, এই যে আইডিতে হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, স্কিলে আমরা স্ট্রিং টাইপ ডাটা, এইগুলো হচ্ছে আমরা এই জায়গা থেকেও শর্টকাট দেখতে পারি। তো আমরা বললাম যে আমি দেখব আইডি, তো আইডি দিলাম। তো এখন যদি আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, এই যে আমি ম্যান যে আইডিটা সেটা কিন্তু আমরা অ্যাক্সেস নিতে পারতেছি, অর্থাৎ আমার যে ম্যান ডট আইডি, এটাকে আমরা আরেকভাবে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে না, শুধু ম্যান লিখলে এটাতে পুরোটা প্রিন্ট হবে না। এই জায়গায় আমরা আরেকভাবে করতে পারি হচ্ছে অ্যারেতে যেইভাবে আমরা অ্যাক্সেস নিতাম, থার্ড ব্র্যাকেট দেন কোটেশনের মধ্যে আমার যে কিওয়ার্ডটা সেটা আমি বললাম যে স্কিল, এইটা আমরা অ্যারের থেকে ধার করছি, যার কারণে এটাতে আমরা কোনো সাজেশন পাই না। আমাদের এই যে ইউজ কেসগুলো, মানে এই ছোটো আপার কেস লোয়ার কেস, এই বিষয়গুলো একটু খেয়াল করে এরপর লিখতে হবে। তো এখন যদি আমি যাই স্কিলে, তো এই যে জায়গায় দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন আমরা পাইছি, অর্থাৎ আমার যে ডাটাগুলো আছে এগুলো আমি দুইভাবে অ্যাক্সেস করতে পারতেছি। একটা হচ্ছে অবজেক্ট টাইপ ডাটার নিজস্ব ওয়ে, যে ম্যান ডট আইডি এইভাবে, আর আরেকটা হচ্ছে স্কিল, স্কিল না, ম্যান দিয়ে এরপর ইন্ডেক্সগুলোতে যেভাবে আমরা অ্যাক্সেস নিতাম সেইভাবে। তো এটা হচ্ছে, এখন আমরা বলি যে কনস্টে কি হয়। কনস্ট যখন আমরা ব্যবহার করি তার অর্থ হচ্ছে এটার ভ্যালুগুলো শুধুমাত্র চেঞ্জ হয়, প্রপার্টিগুলো সেম থাকে। অর্থাৎ আপনি যদি এখন ম্যান ডট নতুন একটা ক্রিয়েট করেন, আইডি ক্রিয়েট করতে পারবেন না, এটার যে তিনটা প্রপার্টি আছে আইডি, এজ, স্কিল, এই তিনটা চেঞ্জ হবে না, শুধুমাত্র এই রাফি, 21, ওয়েব ডিজাইন, এগুলো চেঞ্জ হবে। তো
এই চেঞ্জগুলো আমরা আরো অ্যাডভান্স যখন করব তখন দেখব, এখন এত কমপ্লেক্সে আমরা যাব না, এখন আমরা শুধুমাত্র এইগুলোর সাথে পরিচিত হইতে আসছি। তো আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, তো এখন এটা আমরা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম অ্যান্ড অবজেক্টের মধ্যে অ্যাক্সেস নিলাম। তো এখন অবজেক্টের মধ্যে কিন্তু আমরা ফাংশনও নিতে পারি, যেমন আমরা ফাংশনের কাজ দেখছিলাম, তো অবজেক্টের মধ্যে আমরা ফাংশনও নিতে পারি। তো আমি এই জায়গায় বললাম যে আচ্ছা, একটা ফাংশন নিলাম জেন্ডার, GENDER, জেন্ডার। তো জেন্ডার নেওয়ার পর নর্মালি আমরা যখন ফাংশন ক্রিয়েট করি তখন কীভাবে ক্রিয়েট করি, আমরা আগে বলি ফাংশন, তারপর ফাংশনের জন্য একটা নাম দেই GENDER, তারপরে একটা প্যারেনথেসিস দেই, প্যারামিটার দেই, দেন কার্লি ব্র্যাকেট। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল যে ফাংশন সেইটা ক্রিয়েট করার সিস্টেম। কিন্তু অবজেক্টের মধ্যে যখন আমরা ফাংশন ক্রিয়েট করতে যাই এটা একটু ভিন্ন। এটা কীরকম, ফাংশনের জায়গায় থাকবে তার যে ট্রিগার বা আইডেন্টিফায়ার এইটা আগে চলে আসবে, অর্থাৎ জেন্ডার নাম দিলাম, আচ্ছা এটা মনে হয় মেবি কিওয়ার্ড হিসাবে ডিফাইন করতেছে, এটা কেন এরকম এরর আসতেছে। আচ্ছা, এরর আসার কারণ হচ্ছে এই জায়গায় কমা দিইনি। হ্যাঁ, তো এই তো এখন এই জায়গায় এই জেন্ডারও হচ্ছে আমার আইডেন্টিফায়ারটা কিওয়ার্ড হিসাবে কাজ করতেছে বা আমার ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করতেছে, অ্যান্ড আমরা এই জায়গায় ফাংশন ডিফাইন করলাম, বললাম যে এটা মেল। তো ডকুমেন্ট ডট রাইট CV মেল, মেল। তো এখন আমি যদি এই ফাংশনটাকে কল করি, ফাংশনটাকে কল করার জন্য আমার কিচ্ছু করতে সেমভাবে জাস্ট আমি যদি ম্যান ডট আইডি এর জায়গায় জেন্ডার দিই জেন্ডার, তাহলে আমার ফাংশন কল হয়ে যাবে। আর হ্যাঁ, না জেন্ডার ঠিকই আছে। কি কারণে এই জায়গায় শুধু মেল আসার কথা। ওকে, আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি। object আচ্ছা, তো এটাতে আমাদের হচ্ছে আমরা ফাংশন রিয়াজুল নিয়ে গেছে, জি প্রিন্ট করে নিয়ে গেছে, আমরা আমাদের ফাংশন সাইনটা দিতে ভুলে গেছি। তো এখন আমরা যদি যাই, হ্যাঁ এই তো আমাদের এটা এখন কাজ করতেছে। এই জায়গায় আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, বিআর। তো এখন যদি আমরা দেখি
ml define undefined মানে কি কাটি আমরা এখন এই জায়গা থেকে এটারে সরাই দিই জি ওটা যে ফাংশন সেই কারণে ওটা আলাদা হিসাবে আছে ফাংশন মেথড হিসাবে জি আচ্ছা এটা বিভিন্ন সময় অনেক ফাংশনের দরকার হয় ধরেন এখন আপনি একটা অবজেক্ট যখন আপনি তখন আপনার কিন্তু মনে করেন যে বিভিন্ন ওয়ার্কিং যেমন আপনারা যদি ম্যান আমরা যেহেতু ফাংশন হিসাবে নিছি তো এটার মেল না থেকে এটা স্লিপিং হিসাবে মানে ওয়ার্কিং স্লিপিং এ আছে স্লিপিং পিআইএনজি এটার কাজ কিন্তু অনেক বোর্ড আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট হচ্ছে সব অবজেক্ট দ্বারা আপনি যে কোনো একটা ফাংশনকে বা আপনি বললেন যে এটার যদি প্র্যাকটিক্যাল ইউজ দেখতে চান তাহলে হচ্ছে আপনি যখন স্ক্রল বার তৈরি করবেন বা যে ভার্টিক্যালি একটা 5 মিনিট পর পর যে ফাংশনটা হয় মানে একটা ইমেজ থাকে ওটা 5 মিনিট পর পর চেঞ্জ হয় যে ব্যাকগ্রাউন্ডে অথবা উপরে কার্ড যে স্ক্রল হয় তো ওই ফাংশনগুলোর ক্ষেত্রে ওই ফাংশনগুলো কিন্তু টোটালটা একটা অবজেক্ট বা ওই পুরো যে এলিমেন্টটা ওটা টোটালটা আপনার একটা অবজেক্ট তো এখন ওই ফাংশনটা আপনি যখন রিলোডে থাকবেন মানে আপনি যদি ধরেন একটা পেজ রিলোড নিল তখন রিলোডের সময় কি হবে তখন এটা এই জায়গায় আপনি একটা ফাংশন ডিক্লেয়ার করবেন অন রিলোড তো ওই জায়গায় তো আইডি বা ইমেজ হিসাবে অনেকগুলো ইমেজ আছে তো অন রিলোডে যে ইমেজগুলো একটু পরপর শাফেল হবে এইটা সেট করার জন্য কিন্তু আপনার ফাংশন লাগবেই তো অবজেক্টের মাঝে ফাংশন সেট করার দরকার হয় তো এটা একটা ফাংশন এরকম আমি আরেকটা ফাংশন যদি কল করি বললাম যে ওয়ার্ক কোলন ফাংশন তো এখানে আমি বললাম যে ডকুমেন্ট ডট রাইট স্লিপিং তো এটাকে দিলাম ওয়ার্ক WALK ওয়ার্ক রাইট ওয়ার্ক তো হ্যাঁ তো এই জায়গায় আমরা এখন যদি সেম আরেকবার দেখি বিআর জেন্ডার দিলাম এটাকে আমরা এখন ওয়ার্ক বানাই WALK না সরি ওয়ার্ক হ্যাঁ ওয়ার্ক তো এখন এটা যদি আমরা দেখি আনডিফাইন্ড মানে এই জায়গায় কোনো কিছু একটা ডিফাইন করা বাকি আছে আচ্ছা এই ফাংশনগুলোরে আমি কোনো কিছু করি নাই যা রিটার্ন করি নাই যার কারণে এগুলো দেখাইতেছে মানে নর্মালি ফাংশনের প্যারামিটার থেকে কোনো কিছু পাস হয় আর রিটার্ন হয় তো আমরা পাস করি নাই রিটার্ন করি নাই যার কারণে এটা আসতেছে সমস্যা নাই কিন্তু আমরা অ্যাকচুয়াল যে রেজাল্টটা প্রিন্ট করে দিতে চাইতেছি স্লিপিং তারপর ওয়ার্ক এগুলা কিন্তু আমরা পাইছি এখন আনডিফাইন্ড বলতে যে এগুলাকে অ্যাকচুয়ালি যে ভ্যারিয়েবল প্যারামিটার পাস করে দেন কোনো কাজ করাইতে হবে সেগুলো আমরা করাই নাই যার কারণে এটা মেসেজ দিতেছে যে এগুলা কোনো ডিফাইন করার ফাংশন না তো এখন এই জায়গায় কিছু বিষয় আছে যেমন আপনি কিন্তু যখন বলবেন যে আপনি রাফি কাজ করতেছেন তখন আপনি কিন্তু বলবেন না যে রাফি ভাত খাইতেছে আপনারা যদি জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো আপনি কিন্তু বলবেন না রাফি ভাত খাইতেছে বলবেন যে আপনি ভাত খাইতেছেন বা আমি ভাত খাইতেছি তো এই জায়গায় ফাংশনের ভিতরেও সেম আপনি যদি ফাংশনের ভিতরে এই যে কিওয়ার্ডগুলো যদি ফাংশনে ব্যবহার করতে চান অথবা এই ফাংশনটাকেই এই জায়গায় ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার কিভাবে করতে পারবেন তার জন্য আপনারা তো নরমালি আমরা জানি কি যদি ফাংশন কল করতে হয় তাহলে ম্যান ডট বা যেই আমরা অবজেক্টের যে নাম আইডেন্টিফায়ার সেইটা ডট দিয়ে তারপর আমরা যাকে কল করতে চাই তার কিওয়ার্ড কল করি
তো ফাংশনের ভিতরে যখন আমরা সেম কাজটা করব তখন আর আমরা ওইটা নামটা ব্যবহার করব না, তার বিপরীতে একটা প্রোনাউন ব্যবহার করব। সেটা হচ্ছে দিস। দিস দ্বারা আমরা বুঝাই যে এই ফাংশনেরটাই, মানে ফাংশনের যে নাম সেই ফাংশনের ওনারটা হচ্ছে ফাংশন। তো আমি এখন দিস ডট ডকুমেন্ট ওয়ার্ক এইটাকে যদি এইভাবে ডিফাইন করি, এটাকে কিন্তু জেনুইনলি আমার ডিফাইন করার কথা ছিল আমি ভুল করতেছি। এই জায়গায় আমরা তো ডকুমেন্ট ডট রাইট অলরেডি ফাংশনে দিয়ে দিছি, তো আমাদের তো এটার দরকার নেই। তো নর্মালি আমরা যখন ফাংশন প্রিন্ট করি সেটা প্রিন্ট করি এইভাবে, ম্যান ডট জেন্ডার, জেন্ডার। তো এখন কি করতেছি যে এই জায়গায় কি বললাম আমরা যে নর্মালি এখন, আচ্ছা এটা একটু আমি মিউট করি। এই যে ম্যান ডট জেন্ডার স্লিপিং, আচ্ছা এটা আমরা চেঞ্জ করে মেল করে দিই, ইমেল। হ্যাঁ, তো এখন আমি বললাম যে এই ফাংশন যেটা আছে আমার সেকেন্ড ফাংশন ওয়ার্ক যেটা, এটারে আমার এই জেন্ডারের মধ্যেই আমি ব্যবহার করব। তো তার জন্য আমরা কি নর্মালি ফাংশন কিভাবে কল করছি, ম্যান বা আমার যে আইডেন্টিফায়ার ডট ফাংশনের নাম। তো এই জায়গায় যখন এই সেন্ডটা ফাংশনের ভিতরে করব, তো তখন আমরা আর যে আমরা যেভাবে বলি যে আমি ভাত খাই, ঠিক সেমভাবে এই জায়গায় তখন এটার বিপরীতে একটা প্রোনাউন ব্যবহার করব, প্রোনাউন্সিয়েশন যেটা হচ্ছে দিস। তো দিস দিয়ে আমরা বুঝাইতেছি যে এই যে দিস, এটার ওনারশিপ হচ্ছে এই আমার যে অবজেক্ট আছে সে নিজে। তো দিস ডট ওয়ার্ক, এখন যদি আমি জেন্ডার প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে মেল দেন ওয়ার্ক দুইটাই আমার প্রিন্ট হয়েছে। তো একটা বিআর দিলে আমরা আরো বুঝতে পারবো, বিআর মেল ওয়ার্ক। তো এই হচ্ছে আমার দিস। তো এইভাবে আমি যদি কোনো অবজেক্ট বা এই জায়গার থেকে কোনো কিছু যদি প্রিন্ট করাইতে চাই, যেমন সেইগুলোর জন্য আমরা সেইভাবে যে ডকুমেন্ট ডট রাইট মেল ওয়ার্ক এটারে সরায় আমরা এখন আর এই জায়গায় যদি আমরা আইডি প্রিন্ট করাইতে চাই তাহলে আর ম্যান ডট আইডি দিব না, আমরা ইউজ করবো এখন দিস ডট আইডি। তো এখন যদি আমরা যাই রাফি মেল ওয়ার্ক, তো আপনারা দিসের কাজটা বুঝতে পারছেন। তো দিস হচ্ছে আমার যে অরিজিনাল ওনার আছে বা অরিজিনাল অবজেক্ট আছে তার প্রোনাউন হিসাবে অবজেক্টের মধ্যে ফাংশন কল করতে অথবা ভ্যারিয়েবল কল করতে অথবা আইডেন্টিফায়ার কল করতে, যেটাই বলেন এটাকে আমরা দিস ব্যবহার করি, মানে আমার এই ওনার বা যে আইডেন্টিফায়ার আছে অবজেক্ট তার বিপরীতে বা তার পরিবর্তে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবজেক্ট। তো ফাংশন তো এখন এই ফাংশনের মধ্যে বা এই যে আমরা অবজেক্টের ডাটা যেটা নিয়ে আলোচনা করলাম এটার মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা হচ্ছে এখন জানবো ইভেন্ট সম্পর্কে। ইভেন্ট কি? নর্মালি আমরা জানি যে ইভেন্ট হচ্ছে কোনো ফাংশন বা আমাদের কোনো অনুষ্ঠান হয় সেটারও আমরা ইভেন্ট বলি। তো জাভাস্ক্রিপ্টে ইভেন্ট হচ্ছে HTML এ যখন কোনো কাজ হয় সেইটাকেই ইভেন্ট বলে। কীরকম? আচ্ছা, আমরা একটু ডকুমেন্টেশন আছে, অবজেক্ট বললাম ইভেন্টস।
এই জায়গায় কি বলছে যে ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে HTML এ কিছু একটা থিংস মানে কোনো জিনিস হইছে, সেটারে বলে HTML এলিমেন্টসে কোনো একটা জিনিস হইছে ওইটারে বলে ইভেন্ট। এখন ইভেন্টের কাজটা কি? ইভেন্ট হচ্ছে যখনই কোনো HTML এর চেঞ্জ হয় জাভাস্ক্রিপ্ট ওটার উপরে একটা রিয়্যাক্ট করে। এখন কি রিয়্যাক্ট করে সেইটা হচ্ছে আমরা ডিসাইড করি বা ডেভেলপার যারা থাকে তারা ডিসাইড করে, কিন্তু যখনই কোনো চেঞ্জ হয় তখনই জাভাস্ক্রিপ্ট এইভাবে বলে যে স্যার HTML এ চেঞ্জ হয়েছে, আমরা এখন এই জায়গায় কী করতে পারি। তো প্রত্যেক যেমন কীরকম এই জায়গায় কয়েকটা ইভেন্ট বলা আছে যে যখন একটা HTML পেজ লোড নেয় সেটা হচ্ছে একটা ইভেন্ট। তারপর আপনি যখন ইনপুট ফিল্ডে, অর্থাৎ যখনই আপনার এই জায়গায় একটা HTML পেজ লোড নিছে তখনই জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ডে যায় বা ডেভেলপারের কাছে জিজ্ঞেস করতেছে যে বা খুঁজতেছে যে তার কি কি করা দরকার বা কি কি করতে হবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট করছে। এই জায়গায় জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট করছে বলেই আমরা এই জায়গা থেকে সাইন ইন সাইন আপের এটা পাইছি, তারপর এই যে ডার্ক মোড হোয়াইট মোড এটার প্রেফারেন্স পাইছি, নাইলে কিন্তু আমরা এটা পাইতাম না। তো জাভাস্ক্রিপ্ট যখন প্রথম লোড নিছে তখনই কিন্তু একসাথে অনেকগুলা কাজ করে ফেলাইছে, অর্থাৎ অনেকগুলা রিয়্যাক্ট করছে, আমরা সেটা দেখি না, এটা ব্যাক এন্ডে হয়েছে। তো এরপরে যখন আপনি একটা ইনপুট ফিল্ডে কোনো কিছু ইনপুট দেন তখন আবার জাভাস্ক্রিপ্ট জিজ্ঞেস করে যে ইনপুট ফিল্ডে ইনপুট পাইছি স্যার এটা কী করবো, তখন আপনি আবার জাভাস্ক্রিপ্টে কমান্ড দেন এটা সেশন স্টোরেজে সেট করো বা লোকাল স্টোরেজে সেট করো, তারপরে ওটার উপরে ডিপেন্ড করো। ঠিক সেইভাবে আবার যখন বাটনে আপনারা ক্লিক করেন, যে কোনো একটা বাটনে ক্লিক করলাম বা সাবমিট বাটনে ক্লিক করলাম, তখন আবার জাভাস্ক্রিপ্ট জিজ্ঞেস করে যে আমাদের এই জায়গায় একটা বাটনে ক্লিক হয়েছে এটার কি করে। তো এই যে জাভাস্ক্রিপ্ট HTML এর চেঞ্জেসগুলো অ্যান্ড এই চেঞ্জেসগুলোর ভিতরে যে HTML জাভাস্ক্রিপ্ট যে রিয়্যাক্ট করে, এই রিয়্যাক্ট করাটাকেই বলা হয় HTML ইভেন্ট। তো HTML ইভেন্টের অনেকগুলা বড় একটা লিস্ট আছে, যেমন লোডিং মিডিয়া, আফটার প্রিন্ট, আফটার অ্যানিমেশন, বিভিন্ন আছে। ডাবল ক্লিক করলে কি হবে, আপনি যখন একটা কোনো কিছুর উপরে মাউস নেন, নর্মালি আমরা CSS হোভার করি, কিন্তু জাভাস্ক্রিপ্টে হোভার বলতে কোনো কিছু নাই, ওটা হচ্ছে মাউস ওভার, অর্থাৎ আপনি কোনো কিছুর উপরে মাউস রাখছেন, তো সেইটার পরে কি চেঞ্জ হবে এটা জিজ্ঞেস করে জাভাস্ক্রিপ্ট যে স্যার এটাকে মাউস রাখছে এখন কি চেঞ্জ হবে ডেভেলপারের কাছে। ঠিক সেমভাবে এই জায়গায় অনেকগুলো আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার পড়ে যাবেন যাতে মানে আইডিয়া থাকে যে কি কি আছে বা কি কি থাকতে পারে। টাইম আপডেট আছে, টগল আছে, টাচ আছে, টাচ মুভ আছে, টাচ স্টার্ট আছে, বিভিন্ন আছে, স্ক্রল আছে, স্ক্রল বার দিয়ে স্ক্রল করলে কি হবে। তো এই যে এইগুলা দিয়ে আপনারা বিভিন্ন ফাংশন করতে পারেন। তো আমরা বেসিক একটা দেখি যে এই জায়গায় কীরকম, আমরা যদি বলি একটা পেজ নেই আমরা, index.html এটা নিতে না চলতেছে। index2.html তো এখন কি করা যায়, আমরা এই জায়গায় বললাম যে একটা ট্যাগ নিলাম বডিতে, পি ট্যাগ, পি অ্যান্ড আইডি দিলাম আইডি ডেট DAT ডেট দিলাম। তো এটা একটা আইডি সেট করলাম, আর উপরে আমরা একটা ট্যাগ নিই H3, what time
is it হ্যাঁ, তো একটা h3 নিলাম অ্যান্ড একটা বাটন নিলাম BUTT বাটন show BATE। তো এখন এই বাটনটা এটা যদি আমরা লাইভ সার্ভার ওপেন করি তো এই জায়গায় টাইম ইজ শো ডেট। তো শো ডেট এই বাটনটাতে ক্লিক করলে কি হবে, একটা ইভেন্ট হবে। তো এটার নাম হচ্ছে অন ক্লিক। অর্থাৎ আমরা যখন ক্লিক করি তখন যে চেঞ্জগুলো আসে, তো যে এখন এই কোডের মধ্যে আমরা যদি যেগুলো দিব সবগুলা হচ্ছে ক্লিক করার পরে হবে। তো আমরা এটারে বললাম যে কি বলি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি fdate dot inner HTML equal date নামে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন আছে, আমরা সেটাকে কল করে দিছি। তো এখন এই জায়গায় আমি বলতেছি যে যখন ক্লিক হবে অর্থাৎ অন ক্লিক, এটা গেট এলিমেন্ট বাই আইডি যে আইডিটা পাচ্ছে সেই আইডিতে এটা ইনার HTML এ চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে, ডেট ফাংশনের থেকে যা পাবে সেটা সরাসরি বসায় দিবে। তো এখন আমি যদি আমার সে যাই, এখন শো ডেট যদি আমি দেই তাহলে এই যে জায়গায় আমরা ডেট টাইম সব পেয়ে যেতেছি। অর্থাৎ আমার যে পি ট্যাগ ছিল যেটা এতক্ষণ পর্যন্ত আনসিন ছিল বা দেখা যায় না, সেটারে আমরা কি করছি, ইউটিলাইজ করছি বাটন দেয়া। বাটনে এই যে ডেটের মধ্যে আমরা যখন দিছি আইডিটা দিছি তখন এই আইডিতে পি ট্যাগটা ট্রিগার করে তারপর চেঞ্জ হয়েছে। ট্রিগারটা হয়েছে কখন, অন ক্লিক যখন আমরা অর্থাৎ বাটনটাতে যখন আমরা ক্লিক করছি। এখন এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে আমরা এখন তো এক লাইন কোড বিধায় আমরা সহজে করতে পারতেছি, কিন্তু যখন 50 লাইন 10 লাইন 20 লাইন হবে তখন যদি আমি HTML এর মধ্যে এইভাবে ইনলাইন স্ক্রিপ্ট লিখি তাহলে এটা পুরো HTML ফাইলটারে বিজি করে দেবে। তো এর জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করি, ফাংশন ব্যবহার করি। তো আমি এই জায়গায় এক্স এটাতে এখন আমি একটা ফাংশন দিব, যে ফাংশন শো ডেট। এখন সেটার মধ্যে আমি এই পুরো কোডটা সেট করে দিছি। এখন আমি যদি এই জায়গায় আমার ফাংশনটা কল করি, আচ্ছা এখন আমি যদি এই জায়গায় শুধুমাত্র আমার ফাংশনটাকে কল করে দিতে হবে, শো ডেট। তো এই ফাংশনটা যখন আমরা কল করে দিছি, এখন যদি আমরা আমাদের এই জায়গায় যাই তাহলে এতক্ষণ যেটা হইতেছিল কাজটা কি ভুল করলাম, আচ্ছা ডেট এলিমেন্ট বাই আইডি ডেট পর্যন্ত তো ঠিক আছে, এরপরে ফাংশনে কেন যে চেঞ্জ হইতেছে না।
মেবি কোনো কিছুতে ভুল হচ্ছে। রিটার্ন events function সবই তো ঠিক আছে, আমারটা কেন চেঞ্জ হইতেছে না? আচ্ছা, বুঝতে পারছি। তো এই জায়গায় হচ্ছে আমার ইউটিলাইজেশনের সমস্যা হচ্ছে, আমি বারবার ভুলে যেতেছি। তো আমার এই পিটা এই জায়গায় হবে না, সবই ঠিক ছিল। পিটার পজিশন কন্ট্রোল জেড কন্ট্রোল এক্স, পিটার পজিশন হবে স্ক্রিপ্ট ট্যাগের নিচে। এখন আমি যদি দেই এখন যদি আমি এই জায়গায় দিই শোডেড এফ ডেট পি, ঠিক আছে, এফ ডেট তাও ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি শোডেড ওপেন ইট লাইভ সার্ভার। হ্যাঁ, এই তো শো করছে। তো এই জায়গায় হচ্ছে প্লেসমেন্টগুলোতে একটু ঝামেলা করে। তো আমরা হচ্ছে ফাংশনটা ডিক্লেয়ার করতে পারছি অ্যান্ড ফাংশন দিয়ে কল করতে পারছি, কিন্তু এখন এই জায়গায় হচ্ছে একটা বিষয় যে আমি চাইতেছি যে আমার যেই বাটনে ক্লিক করে আমি ডেট দেখতেছি, আমি ওই বাটনটা চেঞ্জ করে সরাসরি হচ্ছে করে দেব, মানে ওই বাটনের ওই জায়গায় ডেটটা দেখা দেব। এর জন্য আমরা আচ্ছা ওটা হবে দিস, হ্যাঁ। তো তখন আর আমার যেহেতু আমি ওইটাতেই করতে চাইতেছি, তো আমার আইডিটার দরকার নেই, জাস্ট আমি দিস, মানে এর আগে যেটা বলছিলাম যে দিস মানে যার ভিতরে ফাংশন থাকে তারে প্রেফার করে। এটা আছে অন ক্লিকের মধ্যে, অন ক্লিক আছে বাটনের মধ্যে, অর্থাৎ এই বাটনের মধ্যেই এটারে প্রেফার করে। তখন আর আমার এটারে শো করার জন্য আলাদা কোনো এলিমেন্টের দরকার হবে না, আমরা সরাসরি এই জায়গায় যদি শো ডেটে চাপ দিই, এটা আবার এইভাবে কাজ করে না, এটারে তখন আমাদের সরাসরি এই জায়গায় ফাংশনের মধ্যেই করতে হবে। this dot inner HTML
ইনার HTML এর এটা আসছে ইনার HTML। এখন যদি আমরা এটারে করি ওপেন উইথ লাইভ সার্ভার, দিস টাইম ইজ, এখন এই জায়গায় যে বাটনের মধ্যেই আমার টাইমটা দেখায় দিতেছে। তো এটা এরকমভাবে আমাদের প্রসেসর দেখানো লাগে না, তবে জানার জন্য আর কি আমরা দেখা দিলাম যে দিসের ব্যবহার বাইরেও ওইভাবে করা যায়। তো নর্মালি আমরা জানি যে যেটা জানলাম যে ইভেন্ট হচ্ছে যে HTML এর যখন যে কোনো চেঞ্জ আছে বেশ কিছু নির্দিষ্ট কি পয়েন্টের চেঞ্জগুলোকে ইভেন্ট বলা হয়, অ্যান্ড ইভেন্টের প্রত্যেকটা ইভেন্টের চেঞ্জে আমার জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট করে, অ্যান্ড আমরা চাইলে সেই রিয়্যাক্টগুলোকে কাউন্ট করে আমাদের পছন্দ মতো সেই চেঞ্জগুলোর ফ্লো কন্ট্রোল করতে পারি। তো এখন আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করেন, কোনো কিছু জানার থাকলে বা কোনো ইনস্ট্যান্ট যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করেন।